শুরুতেই দেখা যাবে নন্দিনী বলছে একটা কালচারের মধ্যে তোরা বড় হয়েছিস, আর সেই কালচারটা আমাদের সমাজের জন্য মারাত্মক। বাঙালির মধ্যে একটা খিচুড়ি কালচার। সত্যজিৎ বলতে থাকে, থাক বড় বড় কথা বলো না, আজকাল বড় বড় কথা বলছো। আর তখনই দেখা যায় লাড্ডু আর পিকু চলে আসে আর বলে, এই যে চলে এসেছে দানদুব্বা, এবার আমাদেরকে বরণ করো। তখন জিৎ মুখার্জির কাছে যায়, জিৎ মুখার্জি বরণ করে, এরপর সত্যজিৎ মুখার্জির কাছে যায়, এরপর পিকু লাড্ডুর বাবার কাছে যায়। সবাই এক এক করে ওদেরকে করে। আর তারপর দেখা যাবে বলছে, আচ্ছা তোমরা একটু মিষ্টি খাবে তো, আমি যাই, আমি একটু তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসি। আর তখন দেখা যাবে পরশুরাম বলতে থাকে, না তটিনী তুমি যাবে না, তোমার এখনো ব্যথাটা কমেনি, আমি বরঞ্চ যাচ্ছি। এই বলে যেতে লাগলে আর তখনই দেখা যাবে কাকিমা বলতে থাকে, আচ্ছা তার স্বামী কি সব সেবা যত্ন করে নাকি? এরপর কাকিমা বলতে থাকে, বাড়ির 5-4 মাস কি বউর কথায় স্বামী শুনে আসে? আর তখনই দেখা যাবে পরশুরাম বলতে থাকে, অবশ্যই। আর তখন বলতে থাকে যে আসলে বাড়ির গৃহিণীর সাথে হাতে হাতে কাজ ভাগ করে নিলে তাহলে সংসারটা না ভালো হয়, সংসারটা অটল হয়, বন্ধন অটল হয়, সুখে হয়। অবশ্য এসব আপনারা বুঝবেন না, আপনাদের তো রান্না করার জন্য নিশ্চয়ই শেফ আছে, তারপর বাথরুম পরিষ্কার করার জন্য সুইপার আছে, একজন হাউসকিপারও আছে, আর তখন বলে একজন ড্রাইভারও আছে, আর তখন বলবো সাজানোর জন্য নিশ্চয় পার্লার থেকে লোকও আসে, তাই না? আপনাদের তো কিছুই করতে হয় না, আপনারা মনে কিছুই করতে পারেন না, তাই আপনারা এসব বুঝতে পারেন না। আর তখন বলে, এই যে পরস্পর কাজ আমরা ভাগ করে নেই তাতে। আর তখনই জিৎ মুখার্জি বলে, তাতে সুখ বাড়ে, তাই তো জামাই? আর তখন বলে, হ্যাঁ। এই বলে জিৎ মুখার্জি হাসতে থাকে। তখন সবাই খুব খুশি হয়, কিন্তু এদিকে কাকিমা আয়ুষী ওরা মনটা বেজার করে দাঁড়িয়ে থাকে। আর তারপর দেখা যাবে নন্দিনী বলতে থাকে, চলো আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। এই বলে পরশুরাম আর নন্দিনী কিচেন রুমে চলে যায়। এদিকে তখন দেখা যাবে তটিনী বলতে থাকে, তোমরা প্লিজ একটু বসো। আর তখন সত্যজিৎ বলতে থাকে, তোমার সাথে আমার কিছু কথা আছে। আর তখন বলে, কি কথা? এরপর বলে, একটু পার্সোনালি বলা যাবে? বলে, তুমি কি ওর সঙ্গে এখানে কথা বলতে এসেছো? আর তখন বলে, প্লিজ দীপালি, আমার মেয়ের সঙ্গে আমার কিছু পার্সোনালি কথা আছে, আমি কি কথা বলতে পারবো না? তখন বলে, হ্যাঁ ঠিক আছে। এরপর সেখানে পরশুরাম আছে আর বলছে কি তটিনী, তুমি তোমার বাবাকে জিজ্ঞেস করো তো তিনি সস্তার চা খাবে কিনা। আর তখন দেখা যাবে থাকে, না না, ওই আপনাদের মতো হাজার হাজার টাকার মানে কিলো দরে চা নয় তো, তার জন্য বলছি আর কি, আপনাদের মানে আমাদের সস্তার বিস্কিট আছে, চা আছে। আর তখন দেখা যাবে এদিকে পিকু বলতে থাকে, হ্যাঁ ওই বিস্কিট গুলো ভিজিয়ে দিবে। আর তখন সত্যজিৎ বলে, কি ভিজিয়ে দিবে মানে? লাড্ডু তখন বলে, ওই চায়ের কাপের মধ্যে বিস্কিট গুলো ভিজিয়ে দিবে, তারপরে বিস্কিট গুলো নরম হয়ে যাবে আর তখন দারুণ খেতে লাগবে। তখন বলে, তারপর চামচ দিয়ে বের করে খাবে, দেখবে দারুণ লাগবে খেতে। আর তখন সত্যজিৎ বলে, সেট আপ সেট আপ। আর তারপর দেখা যাবে বলতে থাকে, যত সব ছোট ছোট লোকদের কালচার, ওভাবে আমরা চা খাই না। আর তখন দেখা যাবে সব সস্তার ব্যাপার, ওভাবে আমরা কিছুই খাই না, কিছুই করি না। আর তখন জিৎ মুখার্জি বলে, প্লিজ দাদা প্লিজ, এভাবে অপমান করতে পারিস না। বলতে থাকে, আমি তোকে নিয়ে এসেছি, জোর করে নিয়ে এসেছি বলে যে তুই এভাবে অপমান করবি? প্লিজ ওদেরকে তুই এভাবে অপমান করতে পারিস না। আর তখন বলতে থাকে, এটা মনে রেখো, তুমি কিন্তু আমাকে আনোনি, আমি নিজেই এসেছি। আর তখন তটিনীকে বলতে থাকে যে, তটিনী তোমার সাথে আমার কথা আছে পার্সোনাল ভাবে, চলো। আর তারপর তটিনীর হাত ধরে তটিনীকে নিয়ে যাবে। আর তখনই দেখা যাবে তটিনী আহ করে ওঠে, তটিনীর গায়ে মানে হাতে ব্যথা পায়। আর তখন বলতে থাকে, কি হলো কি? আর বলে যে ব্যথাটা এখনো আছে। আচ্ছা ঠিক আছে, আসো। এই বলে হাতটা ছেড়ে দেয়। আর তখনই দেখা যাবে এদিকে সত্যজিৎ মুখার্জি ঘরে যাচ্ছে আর জুতোটা পরেই যাচ্ছে। আর তখনই পিকু বলতে থাকে, এ মা, তোমার পায়ে তো জুতো আছে, তুমি এই শু পরে ঢুকছো কেন? মাম্মি, তোমার ড্যাডি জানে না মেয়ে শু পরে ঢুকতে হয় না? যাবে তটিনীর মা বলে, ঠিক বলেছে, ঠিক বলেছে ও তোমাকে। আর তখন কাকিমণি বলে, না, ও খুব খারাপ বলেছে, অত্যন্ত খুব খারাপ ব্যবহার করছে। আর তখন বলে, এতটুকু ছেলে মেয়েদেরকে কি শেখানো হচ্ছে? আর তখন দেখা যাবে তটিনীর আরেক বোন বলছে, ঠিকই তো শিখাচ্ছে, ভুল তো কিছু শিখাচ্ছে না। আয়ুষী তখন বলে, এই তুই চুপ কর তো, বেশি কথা বলিস না, বুঝতে পেরেছিস? এই ফ্ল্যাটে আবার জুতো খুলবি কি? হ্যাঁ, একটা ফ্ল্যাট, নোংরা ঘর। বলে ওঠে, না না, ঘর তো নোংরা থাকে না,
পা তো দুবেলা ঝাড় দিয়ে দেয়, দুবেলা মুছে দেয়। এই কথা বলে আয়ুষী, আয়ুষীর মা সবাই হাসতে থাকে। আর তখন আয়ুষী বলে, ও তোমার পা ঘর ঝাড় দেয়, ঘর মোছে, তা কমিশনের এজেন্টের কাজটা কি চলে গেছে নাকি? আর তখন দেখা যায় যখন বাড়ির কি জিয়ের কাজ করছে নাকি? আর তখন তটিনী রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে যে প্লিজ ভদ্রভাবে কথা বল। আচ্ছা ছোটকা, কি হলো, তোমরা এখানে কেন এসেছো ঠিক বলো তো? আর কাকি, কি হলো কাকি, তোমরা কেন এসেছো? আমার বরকে ইনসাল্ট করতে, অপমান করতে, অসম্মান করতে কেন এসেছো তোমরা? চলে যাও তোমরা। তখন বলে মা, মা এসব কি ধরনের কথাবার্তা হচ্ছে, বলো তো এসব কি হচ্ছে কি? আর তখন দেখা যাবে তটিনীর মা বলে, তুই কিছু মনে করিস না। আর তখন সত্যজিৎ বলে, তটিনী আমি তোমার সঙ্গে একটু কথা বলতে চাইছি, এসো, তাড়াতাড়ি আসো। এই বলে দেখা যাবে তখন আবার পিকু বলতে থাকে, রাক্ষস দাদু তুমি প্লিজ প্লিজ জুতো পরে ভিতরে ঢুকো না। ও বলে, হ্যাঁ প্লিজ তুমি জুতো পরে ঢুকো না, ওই ঘরে আমরা ঘুমোই। আর তখন বলতে থাকে, হ্যাঁ মাম্মি যেন কি একটা বলে। আর তখন বলে বেডরুম হচ্ছে সব থেকে আর তখন বলে শব্দটা তো মনে করতে পারছি না। তখন দেখা যাবে তটিনীর মা বলে, কি পবিত্র? আর তখন বলে, হ্যাঁ 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 পবিত্র পবিত্র। মাম্মি বলে সব সময় যে বেডরুম হচ্ছে পবিত্র, আর সেখানে জুতো পরে ঢুকতে নেই। আর তখনই দেখা যাবে কথা মেনে সত্যজিৎ তখন সত্যি সত্যি জুতোটা খুলে তারপর ভিতরে যায়। সবাই দেখে এটা অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তারপর সত্যজিৎ ভিতরে গেলে তটিনীও ভিতরে যায় আর বলে, কি হলো বাবা, কি বলবে, বলো কি বলবে? আর তখন বলে, চুপ করে আছো কেন, বলো কি বলবে। কি তাহলে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? মানে তুমি তোমার মেয়েকে দেখতে বা বিজয় করতে এখানে আসোনি, বিজয়ের উৎসব করতে আসোনি, তুমি তোমার উদ্দেশ্য নিয়ে এসেছো, তাই তো? কি উদ্দেশ্য নিয়ে এসেছো বলো? দেখা যাবে নন্দিনী এসে তটিনীকে খোঁজে আর বলে, তটিনী কোথায়? আর তখন বলে, তটিনী তোর বাবা ওই ঘরে নিয়ে গিয়েছে। আর বলে, কেন কেন? এরপর বলে, জানি না। তখন ছোটকাকে বলে, ছোটকা তটিনীকে ড্যাডি ঘরে নিয়ে গিয়েছে কেন? তখন বলে, আমি সত্যিই কিছু জানি না এই ব্যাপারে, সত্যিই জানি না। আর বলে, তুমি জানো না মানে? আমি নিশ্চিত তুমি সবটা জানো। তখন বলে, না আমি সত্যি বলছি, আমি সত্যিই জানি না। তখন কিছুই বলে না। দেখা যাবে তটিনী বলতে থাকে, কি হলো, চুপ করে আছো কেন, বলো কি বলতে চাও? সত্যজিৎ বলতে থাকে যে কর্ণ চ্যাটার্জি যে কেসটাতে অ্যারেস্ট হয়েছেন সেই কেস সম্বন্ধে তুমি কি জানো, বলো কি জানো? তখন দেখা যাবে তটিনী বলতে থাকে যে ড্যাডি। আর তখন সত্যজিৎ বলে, হ্যাঁ বলো তুমি কি জানো, বলো কি জানো? আর তখন তটিনী বলে, এই কেস নিয়ে তুমি এতটা মাথা ঘামাচ্ছ কেন? তখন বলে, কারণ কর্ণ চ্যাটার্জি যে ইনজিওতে অ্যারেস্ট হয়েছিল তাকে কাঠগড়ায় তোলা হয়েছিল এবং সে বেল পেয়ে বেরিয়েও গিয়েছিল, সেই কেসটা সম্পর্কে আমিও। আর তখন বলে, আমিও এই কথা বলেই আটকে যায়। আর তখন তটিনী বলে, কি সেই কেসটা কি বলো, চুপ করে গেলে কেন, বলো কি হলো ড্যাডি, থেমে গেল কেন? কেসটাতে ইনভলভ আছো, তা তো ইনভলভ, তার মানে তুমিও ইনভলভ আছো, তাই তো? সত্যজিৎ মুখার্জি তখন বলে, তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই, বুঝতে পেরেছো তো? এই মুহূর্তে আমি প্রস্তুত নই। আর তারপর দেখা যাবে তটিনী তিনি তাকিয়ে থাকে। আর তখন সত্যজিৎ বলে, তুমি আমাকে বলো এই কেস সম্পর্কে তুমি কি জানো, তোমাকে স্পেশাল ব্রাঞ্চ থেকে কি তোমাকে টার্গেট করা হয়েছে, তারা কি তোমাকে অ্যারেস্ট করেছিল? আর তখন তটিনী বলে, তোমাকে কে বলেছিল? আর তখন বলে, তোমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়েছিল। আর তখনই তটিনী সেই কথাগুলোই ভাবতে থাকে যেদিন বলরাম অ্যারেস্ট করতে এসেছিল আর ছেড়েও দিয়েছে, সে কথাগুলোই ভাবতে থাকে। আর তারপর অবাক হয়ে যায়। আর তখন তটিনী চুপ করে থাকলে সত্যজিৎ বলে, কি হলো, চুপ করে আছো কেন, বলো, উত্তর দাও, বলো তুমি কি জানো? আর তখন বলে, কিন্তু তুমি এতটা ভয় পাচ্ছ কেন ড্যাডি, সেটা আগে বলো। আর তখন বলে, আমি ভয় পাচ্ছি আমাদের জন্য নয়, আমি ভয় পাচ্ছি তোমাদের জন্য, যতই হোক আমার মেয়ে তো। আরেকটা কথা, এই কেস নিয়ে তুমি একদম মুখ খুলবে না, একটা কথা বের করবে না, আমি তোমার ড্যাডি হয়ে তোমার কাছে হাত জোড় করছি, তুমি প্লিজ মুখ খুলবে না। আর তখন বলে সত্যজিৎ সেখান থেকে যেতে থাকে। আর তখনই দেখা যাবে তটিনী বলতে থাকে, ড্যাডি কর্ণ চ্যাটার্জির মৃত্যু কিন্তু আমার হাতে। আর তখন এই কথা শুনে চমকে যায় সত্যজিৎ। আর তারপর বলতে থাকে, আর তখন বলে, হ্যাঁ আমি নিজের চোখে যা দেখেছি না ড্যাডি, সত্যি তুমি সেটা কল্পনাও করতে পারবে না, আমি অনেক কিছু দেখেছি এই এই কর্ণ চ্যাটার্জির নামে। আর তখন সত্যজিৎ বলে, কি দেখেছো তুমি, বলো কি দেখেছো? আর তখন বলে, মুখ খুলবো না, আমি মুখ খুলবো না, আমি কিছুতেই এখন খুলবো না, কারণ আমি যথাসময়ে ঠিক সময়ে মুখ খুলবো, বুঝতে পেরেছো? সঠিক সময়ে মুখ খুলবো।
সময় ও কর্ণ চ্যাটার্জিকে ঠিক বুঝিয়ে দিব আমি আসলে কি। জানো তো, আমরা না একটা সাধারণ ঘরের গৃহিণী, তো এরকম ছোট ফ্ল্যাটে থাকি। আমাদের মতন লোকদেরকে ভীষণ আন্ডারস্ট্যান্ডিং করে। জানোই না যে আমাদের মতো গৃহিণীরা কি কি করতে পারে। তোমরা জানোই না যে আমাদের মতো মেয়েরা কত কিছু করতে পারে, কত মেধা আছে, কত বুদ্ধি আছে, সেটা তোমরা কল্পনাও করতে পারবে না। আর হ্যাঁ, ওই কর্ণ চ্যাটার্জিকে গিয়ে বলে দিও, বুঝতে পেরেছো, যে উনিও কিন্তু একজন মহিলার গর্ভ থেকেই জন্ম নিয়েছেন, তাই উনি যেন আমাকে আন্ডার এস্টিমেট না করে। বুঝতে পেরেছো তো? আর ড্যাডি, তোমাকেও বলছি যে তুমি কিন্তু তোমার লিমিটটা বজায় রাখবে, ঠিক আছে? তুমি কিন্তু আমাদের সাথে কোনো আন্ডার এস্টিমেট করার চেষ্টা করবে না। তখন সত্যজিৎ বলে, তার মানে তুমি আমার কথা শুনবে না, তাই তো? আর তখন তটিনী বলে, প্রশ্নই নেই, কারণ অনেক বড় ঘটনা আছে এর পিছনে, এর আড়ালে অনেক বড় ঘটনা আছে, তাই ড্যাডি প্রশ্নই নেই। বুঝতে পেরেছো? তখন বলে, তোমার স্বামী জানে? এরপর বলে যে না, কেউ কিচ্ছু জানে না, আমি কাউকে কিচ্ছু বলিনি, এখনো পর্যন্ত কেউ কিচ্ছু জানে না। ড্যাডি, তুমি কর্ণ চ্যাটার্জিকে আগলে রেখো, বুঝতে পেরেছো? তুমিও যদি এই কেসে ইনভলভ থাকো তাহলে তুমিও সাবধানে থেকো। আর সরি সরি কিন্তু তোমাকেও ছাড়বো না, বুঝতে পেরেছো? তখন বলে তটিনী, এরপর বলে হ্যাঁ হ্যাঁ, তুমিও সাবধানে ঠিক। চলো ড্যাডি, বাইরে সবাই অপেক্ষা করছে। আর বলে যে তুমি এই কেসটা নিয়ে মাথা ঘামিও না তটিনী, আমি কিন্তু তোমাকে শেষবারের মতো বলছি। আর তখন তটিনীও বলে আমাতেই হবে। আর তখন এদিকে সত্যজিৎ বলে, যতই হোক তুমি তো আমার মেয়ে, আমি নিশ্চয়ই তোমার ক্ষতি চাইবো না, তার জন্য তোমাকে এই কথাগুলো বলেছি। অলরেডি তুমি একবার গুলিবিদ্ধ হয়েছো, বুঝতে পেরেছো, এবং প্রাণে বেঁচে গিয়েছো, তাই বলছিলাম। আর তখন দেখা যায় তটিনী বলে, মরবো না ড্যাডি, মরবো না, এত সহজে আমি মরবো না, জানো তো, মেয়েদের কচ্ছপের প্রাণ, ওই কর্ণ চ্যাটার্জিকে না মেরে আমি কিছুতেই মরবো না। সত্যজিৎ নিজেই অবাক হয়ে যায়। আর তখন এদিকে তটিনী বলে, অন্যায় করেছে, বড় অন্যায় করেছে কর্ণ চ্যাটার্জি আমার সাথে, তাই ওই কর্ণ চ্যাটার্জিকে নিজের হাতে না মেরে আমি কিছুতেই মরবো না। যাই হোক চলো। আর সেখানে তখনই পরশুরাম চা নিয়ে চলে আসে। পরশুরাম তখন বলতে থাকে যে তোমরা দুজন এখানে। আর তখন সত্যজিৎ কিছু বলার আগেই তটিনী বলে, না কিছু না, ড্যাডির সাথে একটু পারিবারিক কথা হচ্ছিল। তখন সত্যজিৎ বলে, হ্যাঁ, ওই সম্পত্তি নিয়েই একটু কথা হচ্ছিল আর কি। তখন পরশুরাম বলে, এই নিন চা, আমাদের সস্তার চা তো, দেখুন না খেয়ে কেমন লাগলো। লুচি ভাজা চলছে, খেয়ে যাবেন অবশ্য। দেখা যাবে চায়ের কাপটা হাতে নেয় সত্যজিৎ মুখার্জি। আর তখন তাকিয়ে থাকে পরশুরামের দিকে, আর বলে, কি হলো, আপনি তাকিয়ে আছেন যে? এরপর দেখা যাবে পরশুরাম বলে, আরে সস্তার চা একবার খেয়ে দেখুন না, সস্তার চা হলেও কিন্তু ওই চায়েতে ভালোবাসা আছে, এতে আবেগ আছে, খুব টেস্ট, দরুন, খেয়ে নিন। কে বলে, বলছি কি তুমি যাও, সবাই তো অপেক্ষা করছে তোমার জন্য, যাও। তখন বলে, হ্যাঁ যাচ্ছি। তিনি সেখান থেকে চলে যায়। আর তারপর পরশুরাম বলতে থাকে, সত্যজিৎকে বলছে তটিনী যাওয়ার পর, আপনি খুব বিপদে আছেন তাই না? আর তখনই দেখা যাবে সত্যজিৎ বলে, মানে? এরপর বলে, মানেটা হলো, মানে আপনি জোর ফাঁসান ফেসে গিয়েছেন, এবার কর্ণ চ্যাটার্জিও ফেসে গিয়েছে, নতুন মহাভারত হবে, এই মহাভারতে কিন্তু পরশুরামও পার্টিসিপেট করবে। আর তখন বলে, ঈশ্বর ষষ্ঠ অবদান। পরশুরাম হেসে দিয়ে বলে, ফাঁসুন আপনি, ফাঁসুন, থাকবেন, বুঝতে পেরেছেন তো, সাবধানে থাকবেন। এ কথা বলে পরশুরাম সেখান থেকে চলে যায়। সত্যজিৎ কিছুই বলে না, চুপ করে তাকিয়ে থাকে। তারপর সত্যজিতের হাতে যে চাটা থাকে, চাটা তখন নিয়ে দেখতে থাকে। আর তখন সেই চা ফেলে দেয়, সেখানে মাটিতে ফেলে দেয়। আর খুব রাগ করতে থাকে নিজের সাথেই নিজে। দেখা যাবে সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জির কাছে যায়। আর তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে যে, কি খবর, আপনার মেয়ের কাছে গিয়েছিলেন তো, আপনার মেয়ে কি বলেছে? সত্যজিৎ বলছে, আমার মেয়ের সাথে আপনার সমস্যাটা ঠিক কোথায় বলুন তো। আর তখন দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলছে, তার আগে আপনি বলুন, আপনার মেয়ে কি এই কেসটা তুলে নেবে, নাকি কি এই সমস্যাটা এভাবেই রাখবে আর নিজের বিপদ ডেকে আনবে? আর তখন বলে, এটা কিডন্যাপিং এর কেস নয়, এটা বাচ্চার কেস নয়, এটা যদি ও যদি এই কেসে হাত দেয় তাহলে কিন্তু আমি আমি দিয়ে ফেলছি, সেটা তো আপনি বুঝতে পারছেন না। আপনি তো সবটা বুঝতে পারছেন না যে এটা কত বড় র্যাকেট, আর কারা কারা এতে ইনভলভ আছে সেটা তো জানেন। আর তখন সত্যজিৎ বলে, হ্যাঁ আমি জানি সবকিছু আমি জানি।
আর তখন বলে এটাও আমি জানি যে আপনার সাথে আমার মেয়ের সমস্যাটা ঠিক কোথায়। দেখা যাবে কর্ণ চ্যাটার্জি বলে, মিস্টার মুখার্জি আপনি বারবার এক কথাই আমাকে জিজ্ঞেস করছেন, আমি আপনাকে বলছি যে তটিনী আপনার মেয়ে থামবে কি থামবে না। আর তখন সত্যজিৎ বলে না, থামবে না, কারণ ও বলেছে যে আপনার সঙ্গে নাকি ওর একটা আলাদা হিসেব নিকেশ আছে। কি সেটা আমি কখনো বুঝতে পারছি না, আর অবশ্য বুঝতে চাইও নি, কারণ আমি বাবা হিসেবে কোনোটাই কখনো কর্তব্য পালন করিনি। বাট আর তখনই দেখা যাবে সত্যজিতের কথা শুনে কর্ণ চ্যাটার্জি বলে, থাক থাক, বাবা হিসেবে আমি কর্তব্য পালন করতে চলেছি, আমার ছেলেকে আমি বাহিরে নিয়ে আসবো। হ্যাঁ, উচ্চ আদালতে অ্যাপিল করেছি, আমার ধারণা আমি কাবিরকে বাইরে আনতে পারবো। সেদিনকে সেলিব্রেশন হবে। আর সেদিন অন্যরকম মোডে থাকবে এই কর্ণ চ্যাটার্জি, সারা বাড়িতে লোক থাকবে, শয়ে শয়ে লোক থাকবে, পার্টি হবে। সেদিন কিন্তু টোটিনি গাঙ্গুলিকে আমি দেখতে চাই না, আমার ধারণা নিশ্চয়ই ও কিছু ঘটাবে। দেখা যাবে শীতল ফোন করেছে কর্ণ চ্যাটার্জিকে। কর্ণ চ্যাটার্জি বলে, কি মুশকিল, আমি তো আপনাকে চিনি না, আপনি কে বলছেন? তখন বলে, এই যে যার সাথে আমার বিয়ে হচ্ছে, বিয়ে ঠিক হয়েছে। বলে, তটিনী গাঙ্গুলিকে মারার জন্য আপনাকে আর কষ্ট করতে হবে না। আর তখন বলে, কি বলছেন কি আপনি? এরপর বলে, আমার বিয়ের মণ্ডপে সেটা হয়ে যাবে। তখন এদিকে দেখা যাবে কর্ণ অবাক হয়ে যায়। আর তখন পরশুরাম বলরামকে ফোন করে। বলরাম তখন বলে, তুই এই বিয়েটা করবি? আর তখন বলে, হ্যাঁ বিয়েটা তো হবেই, বিয়েটা তো করবোই, কনের কাছে বর যাবে, বর মণ্ডপে যাবে। আর তখন বলরাম এর কথা শুনে অবাক হয়ে যায় আর বলে, তুই বিয়েটা করবি, তার মানে টোটিনি কি হবে? টোটিনি আর তখন বলে, না সবকিছু ম্যানেজ হয়ে যাবে, ও আমি ঠিক ম্যানেজ করে নিব। আর তখন এ কথা শুনে পরশুরামের মুখে অবাক হয়ে যায় বলরাম। তো বন্ধুরা, এবার বিয়েটা কি সত্যি হতে চলেছে নাকি উল্টো চাল দিতে চলেছে? কেমন মনে হয় তোমাদের? কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।